ভারতের জন্য কিন্তু গ্রুপ স্টেজের এশিয়া কাপ 2025-এর শেষ ম্যাচ সমাপ্ত হয়েছে, যেটা ছিল ওমানের বিরুদ্ধে। এই ম্যাচটা ভারত জিততো কি হারতো কোনো ফারাক পড়তো না, কারণ ভারত অলরেডি কোয়ালিফাই করে গেছিল সুপার 4-এর জন্য। এবং সবচেয়ে বড় কথা, এই ম্যাচটাও ছিল ওমানের বিরুদ্ধে। ভাবাই বাহুল্য যে ওমানের সাথে আর ওমান আর কি টক্কর দেবে আমাদের ইন্ডিয়ান ক্রিকেট টিমকে। ইন্ডিয়ান ক্রিকেট টিম, যে টিম একদম টপ নচ ফর্মে আছে, যে টিম এখন যে কোনো টিমকে মানে ধুলোর মতো পিষে দিচ্ছে, সেই রকম একটা টিমের এগেনস্টে খেলা হচ্ছিল ওমান। ওমান এই টিমটা একটা অ্যাসোসিয়েট কান্ট্রি, কয়েকটা প্লেয়ার মানে একত্রিত হয়ে একটা টুর্নামেন্ট খেলতে এসছে। বাট সারপ্রাইজ সারপ্রাইজ, ওমান কিন্তু এই ম্যাচটা যেভাবে খেললো, সেকেন্ড ইনিংসটা বিশেষ করে, এবং দুটো প্লেয়ারের নাম না বললেই নয়। একটা হচ্ছে হামাদ মির্জা এবং একটা হচ্ছে আমির কালিম। এরা দুজন যে পার্টনারশিপটা করলো, ইন্ডিয়ার প্রত্যেকটা প্লেয়ার কিন্তু সেকেন্ড ইনিংসে এসে তাদের বডি ল্যাঙ্গুয়েজে একটা টাইমে মনে হচ্ছে এবার আমরা কি করব, এবার আমরা কি করব। একটা টাইমে এসে কিন্তু তাদের বডি ল্যাঙ্গুয়েজ রীতিমতো, কুলদীপ যাদবকে তো মাঠে বোঝাই যাচ্ছিল কুলদীপ যাদব বেশ প্রেসারে পড়ে গেছে। তো এইটা কিন্তু করে দেখেছি। যদিও ইন্ডিয়া এবং টিম ইন্ডিয়া যদি কথায় আমি আসি, এই ম্যাচটা কিন্তু অতিরিক্ত 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 ক্যাজুয়ালি নিয়েছে। যেহেতু এই ম্যাচটার রেজাল্ট কোনো এফেক্ট করবে না, সেই জন্য যতটা ক্যাজুয়ালি নেওয়া যায়, আপনি ইমাজিন করে দেখুন, ক্যাজুয়ালিনেসেরও তো একটা প্যারামিটার হওয়া দরকার। তো যতটা হাই প্যারামিটারে যতটা ক্যাজুয়াল হওয়া যায়, ততটা ক্যাজুয়াল হয়ে গেছে হচ্ছে ইন্ডিয়া টিম এই ম্যাচটার জন্য। এবার আপনাকে বলি কেন এটা হয়েছে। তো প্রথমে ম্যাচের রেজাল্টটা নিয়ে ডিসকাশন করা যাক। ম্যাচের রেজাল্ট হচ্ছে ইন্ডিয়া 21 রানে জিতেছে ওমানের বিরুদ্ধে, মাত্র 21 রানে। তাও 188 রান করার পর মাত্র এই 21 রানের মার্জিনটা রেখেছে। প্রথমে যখন ইন্ডিয়া টসে জিতে ব্যাটিং নেয়, সবাই আমরা ভেবেছিলাম যে এই ম্যাচে হয়তো রেকর্ড সংখ্যক রান স্কোর করতে পারে ইন্ডিয়া, এবং হয়তো আমরা একটা রেকর্ড দেখতে পারি যে যে রানটা 300 রান, যেটা ইংল্যান্ড কিছুদিন আগে করেছে সাউথ আফ্রিকার বিরুদ্ধে, সেটা হয়তো আমরা এই ম্যাচে ভেঙে যেতেও দেখতে পারি। এই আশা নিয়েই কিন্তু টু বি অনেস্ট আমি খেলা দেখতে বসেছিলাম। বাট যখন খেলা শুরু হয়, অভিষেক শর্মা কিন্তু এই খেলার একটা সম্মানও দিচ্ছিল। অভিষেক শর্মা কিন্তু সেইভাবেই স্টার্টটা নিয়েছিল। মাত্র 15 বলে 38 রান করে ফেলে অভিষেক শর্মা 253 স্ট্রাইক রেটে, এবং অভিষেক শর্মা একটা দুর্দান্ত শুরু করে। কিন্তু শুভমান গিল একটা খুব ভালো বল, ফাইজাল সাহের একটা খুব ভালো বলে কিন্তু শুভমান গিল আউট হয়ে যায়। এবং শুভমান গিলের উইকেটটাও কিন্তু দেখবার মতো ছিল। একটা সুন্দর ওমানের মতো টিমের থেকে এত সুন্দর বোলিং, যেটা শুভমান গিলকে পুরো আউট অফ নো আর কোনো প্লেইং মানে পজিশনেই ছিল না। শুভমান গিল যেভাবে অফ স্টাম্পটা উড়িয়ে দিল, তো শুভমান গিল কে প্রথমেই আউট করে। তারপর আছে সঞ্জু স্যামসনও খুব ভালো খেলে এবং অভিষেক শর্মার সাথে একটা ছোট পার্টনারশিপ করে। কিন্তু তারপরে অভিষেক শর্মা আউট হওয়ার পর সঞ্জু স্যামসনেরও কিন্তু স্ট্রাইক রেট কন্টিনিউ ডাউন হতে থাকে। সঞ্জু স্যামসন কিন্তু সেইভাবে মোমেন্টাম পায় না, কারণ পিচ সামাও দেখে মনে হচ্ছিল পিচটা কিন্তু স্লো হয়ে গেছে। এই পিচটা কিন্তু অন্য কোনো পাটা পিচের মতো পিচ নয়, এই পিচের আউটফিল্ড, সবচেয়ে বড় কথা এই যে আউটফিল্ড, আউটফিল্ড কিন্তু অতিরিক্ত স্লো। এই আবুধাবির পিচের যে আউটফিল্ড অতিরিক্ত স্লো, এবং যে পিচে খেলা হচ্ছে সেটাও কিন্তু বল পুরনো হওয়ার পরে সেভাবে লোকে স্ট্রোক মারতে পারছে না। সঞ্জু স্যামসনকে দেখে কিন্তু কন্টিনিউয়াস মনে হচ্ছিল সঞ্জু স্যামসন ট্রাই করছে, বাট তার ব্যাটে বলে কানেক্টই হচ্ছে না, টাইমিংটাই হচ্ছে না। হার্দিক পান্ডিয়া নামে 4 নম্বরে তাকে প্রমোট করা হয়। হার্দিক পান্ডিয়া রান আউট হয়ে যায়। তারপর আসে অক্ষর প্যাটেল একটা দুর্দান্ত কেমিও খেলে, মাত্র 13 বলে 26 রান, 3টে 4 এবং একটা 6 দিয়ে। শিবম দুবে যদিও খারাপ খেলে, 8 বলে 5 রান করে মাত্র। এবং তিলক ভার্মা লাস্টের দিকে এসে কিন্তু খুবই ভালো একটা ইনিংস খেলে, 18 বলে 29 রান। অক্ষর প্যাটেলকে বলা বাহুল্য যে অক্ষর প্যাটেল কিন্তু T20 ওয়ার্ল্ড কাপ 2024 যদি আপনি মনে করে থাকেন, সেখানে কিন্তু অক্ষর প্যাটেল এই 5-6 ব্যাটিং করছিল, এবং অক্ষর প্যাটেল কিন্তু টপ অর্ডারে ভালোই ব্যাটিং করে। যেহেতু এই টিমটা অতিরিক্ত ব্যাটিং হেভি, সেহেতু অক্ষর প্যাটেলের জায়গাটা হচ্ছে না টপ অর্ডারে, সেই জন্য অক্ষর প্যাটেল নিচে খেলছে। তবে শিবম দুবের ব্যাটিংটা কিন্তু যথেষ্ট ডাউটে থাকবে, কারণ শিবম দুবে আজকেরও 8 বলে 5 রান একটা দুর্দান্ত সুযোগ ছিল, সেটা কিন্তু কাজে লাগাতে পারেনি একদম। শিবম দুবে, হার্দিক পান্ডিয়া এরা যদি ইন্ডিয়া টিমের টপ অর্ডার ফেল করে, তাহলে এরা কতটা রিকভার করতে পারবে সেটাও কিন্তু দেখতে হবে। যদিও এশিয়া কাপ মোটেই একটা কম্পিটিটিভ টুর্নামেন্ট নয়, ইন্ডিয়া অনেক এগিয়ে এই যে বাকি টিমগুলোর থেকে, কিন্তু বাই চান্স যদি কোনোদিন কোনো টপ অর্ডার ফেল করে, তখন কিন্তু দেখতে হবে, বিশেষ করে নকআউট যেটা ফাইনাল ম্যাচ আছে, এরকম ম্যাচে যদি টপ অর্ডার বাই চান্স ফেল করে, তাহলে দেখতে হবে এই মিডিল অর্ডার বা লোয়ার মিডিল অর্ডারের প্লেয়াররা কতটা রিকভারি করতে পারে। বিশেষ করে শিবম দুবে, হার্দিক পান্ডিয়া এদের ওপর, বা সঞ্জু স্যামসন যাকে আদতে খেলানো হতে পারে নাম্বার 7 নাম্বার 6 এইসব পজিশনে, তো দেখতে হবে এরা কতটা কন্ট্রিবিউট করতে পারে ওই পজিশনে থেকে।
একটা অবাক ব্যাপার ছিল যে ভারতীয় ক্রিকেট টিমের যে ব্যাটিং লাইন আপ তাতে সূর্য কুমার যাদব একদম লাস্ট উইকেট অব্দি কিন্তু ব্যাটিং এ আসে এবং সূর্য কুমার যাদব মনে হয় নিজে থেকে চাইছিল যে টিম ইন্ডিয়া অল আউটও হয়ে যায়। কারণ তার ব্যাটিং মানে লাস্টে আপনি ভেবে দেখুন হর্ষিত রানাকে সে ব্যাটিং করতে পাঠিয়ে দেয়, আর্শদীপ সিংকে ব্যাটিং করতে পাঠিয়ে দেয়। আমার তো মনে হয় বরুণ চক্রবর্তী আর জসপ্রীত বুমরা যখন এই মেন টিমে ব্যাক করবে, আজকে তো রেস্ট করিয়েছে তাদের, যদি এরা মেন টিমে ব্যাক করে হর্ষিত রানা এবং আর্শদীপ সিং দুজনেই কিন্তু টিমের বাইরে চলে যাবে। তা সত্ত্বেও সূর্যকুমার যাদব এদেরকে ব্যাটিং করালো, নিজে ব্যাটিংটা করলো না। এটার কি মোটিভ আমি বুঝলাম না। কারণ সূর্যকুমারকে রাদার ব্যাটিং করতে হতো, লাস্টের দিকে এসে যদি আর 4-5 রান 10 রান এক্সট্রা হতো তাহলে তো ইন্ডিয়ারই বেনিফিট হতো। লাস্টের দিকে তো ম্যাচটা একদম থিন মার্জিনে ইন্ডিয়া জিতলো 21 রানে। তো এই জায়গাটা কিন্তু সূর্যকুমার যাদবের ক্যাজুয়াল নেওয়াটা একদমই উচিত হয়নি। আমি তো ওপেন ক্রিটিসাইজ করবো, কারণ যখন যে জায়গায় তিলক ভার্মা অব্দি ব্যাটিং সবাইকে করিয়ে দিয়েছে ইটস ওকে, তারপরে হর্ষিত রানা ব্যাটিং করতে এসছে, তারপরে আর্শদীপ সিং ব্যাটিং করতে যাচ্ছে, কুলদীপ যাদব ব্যাটিং করতে যাচ্ছে, সেইখানে সূর্যকুমার যাদবের আসার কথা নয়। যে ম্যাচে আপনি মনে করে দেখুন এদের ব্যাটিং করানো হচ্ছে, যে ম্যাচে সত্যি সত্যি কুলদীপ যাদব ব্যাটিং করবে সেই ম্যাচে কি ইন্ডিয়া আদৌ জিততে পারবে? যদি এরকম পজিশনে কোনো একটা ফাইনাল ম্যাচে গিয়ে কুলদীপ যাদবের ব্যাটিংটা দরকার পড়েছে, তাহলে কি ইন্ডিয়া ম্যাচটা জিততে পারবে? আপনি একটা ঠান্ডা মাথায় চিন্তা করে বলুন। তো এই জায়গাটা কিন্তু সূর্যকুমার যাদবের ওই জায়গায় ব্যাটিং করতে আসাটা উচিত ছিল, তাহলে ইন্ডিয়া কম করে 10-15 রান আরো এক্সট্রা করতে পারতো। এইটা মানে খুবই মিসম্যাচ। এবার যদি আমি বোলিং এর দিকে দেখি, ইন্ডিয়ান বোলিং আজকে প্রচুর বোলারদের বোলিং করানো হয়েছে। শিবম দুবেকে দিয়ে 3 ওভার বোলিং করানো হয়েছে, শিবম দুবে অত্যধিক রান খেয়েছে, 31 রান খেয়েছে 3 ওভারে। তিলক বর্মাকে দিয়ে 1 ওভার বোলিং করানো হয়েছে, অভিষেক শর্মাকে দিয়ে 1 ওভার বোলিং করানো হয়েছে, অ্যাক্সিডেন্টালি অক্ষর প্যাটেলকে দিয়েও মাত্র 1 ওভারই বোলিং করানো হয়েছে, যেখানে অক্ষর প্যাটেল মাত্র 4 রান দেয়। অক্ষর প্যাটেলকে তারপর আর বোলিংই দেওয়া হয় না, এটা একটা অবাক বিষয়। হার্দিক পান্ডিয়াকে 4 ওভার বোলিং করানো, হার্দিক পান্ডিয়া দুর্দান্ত বোলিং করে, 4 ওভারে 26 রান, এবং হার্দিক পান্ডিয়া কিন্তু মেন বোলার ইন্ডিয়ার। বুমরার সাথে হার্দিক পান্ডিয়াই কিন্তু বোলিং ওপেন করছে পাওয়ার প্লেতে। আর্শদীপ সিং 4 ওভারে 37 রান দিয়ে 1 উইকেট নেয়, হর্ষিত রানা 3 ওভারে 25 রান দিয়ে 1 উইকেট নেয়, এবং কুলদীপ যাদব 3 ওভারে 23 রান দিয়ে 1 উইকেট নেয়। বাট দ্য থিং ইজ, ইন্ডিয়া টিম কিন্তু এই ম্যাচ শুরুর আগে থেকে সবাই জানতো যে জিতবে। ওমান কোনো কম্পিটিশন হতে পারে না ইন্ডিয়া টিম। বাট ওমান টিমের আমি খুবই একটা মানে হ্যাটস অফ, আমি একটা অ্যাপ্রিসিয়েশন জানাতে চাই ওমান টিমকে। তার কারণ পাকিস্তান গত সপ্তাহে একটা ম্যাচ হয়েছে ইন্ডিয়া বনাম পাকিস্তান, যে ম্যাচটার আমি কভারেজও করিনি, আমি দেখিও নি, কিন্তু পরে যখন আমি গুগলে ম্যাচটার আমি রেজাল্ট দেখেছি, আমি দেখেছি ম্যাচের যা রেজাল্ট ছিল সেখানে কখনো দেখে মনেই হয়নি যে পাকিস্তান টিম ইন্ডিয়ান টিমকে কোনো রকম কোনো কম্পিটিশন দিতে পেরেছে। সেই তুলনায় কিন্তু ওমান যথেষ্ট ভালো কম্পিটিশন দিয়েছে আমি বলবো। কারণ ওমানের যে আমির কালিম বলে যে প্লেয়ারটি আছে, 46 বলে 64 রান করে, 7টা 4 2টো 6 মেরে। হাম্মদ মির্জা 33 বলে 51 রান করে, 5টা 4 2টো 6 মেরে, এবং ইন্ডিয়ার কোয়ালিটি বোলিং অ্যাটাকের এগেনস্টে কিন্তু এই রানটা তারা করে। এটা কিন্তু একটা দেখবার বিষয় এবং যথেষ্ট অ্যাপ্রিসিয়েটেড ব্যাপার। কারণ এই জিনিসটা তারা যে এই পার্টনারশিপটা করলো, করে কিন্তু অলমোস্ট ইন্ডিয়াকে ব্যাকফুটে তারা নিয়ে এসেছিল 17 ওভারের মাথায় গিয়ে। যদিও 188 রান কখনোই তাদের পক্ষে চেস করা সম্ভব নয়, কারণ শুরুটা তাদের অতটা কুইক ফায়ার শুরু হয়নি, এবং স্পিন খেলতে তাদের একটু অসুবিধা হচ্ছিল। আর পিচটাও কিন্তু অতটা ব্যাটিং ফ্রেন্ডলি নয়, পিচটা যথেষ্ট স্লো। তো এই পিচে কিন্তু ওমান যে কম্পিটিশনটা ইন্ডিয়াকে দিয়েছে সেটা কিন্তু দেখবার মতো। ইন্ডিয়াকে অনেক জায়গায় ইমপ্রুভ করতে হবে, লোয়ার ডাউন দ্য অর্ডার ব্যাটিং অর্ডারটা কি হবে এবং ব্যাটসম্যানরা কিরকম অ্যাপ্রোচে খেলবে সেটা। দ্বিতীয় কথা, বোলিং যদি না জসপ্রীত বুমরা খেলে তাহলে বোলিং কিরকম ভাবে ওয়ার্ক করবে সেটাও কিন্তু দেখতে হবে। পার্টনারশিপ ব্রেকিং এবিলিটি কিন্তু সবার মধ্যে দেখা যাচ্ছে না, এটাও কিন্তু একটা হিউজ ব্রেক থ্রু পয়েন্ট। বরুণ চক্রবর্তী এলে অবশ্যই আমার মনে হয় এই প্রবলেমটা আর হবে না। তো এই ছিল আমার আজকের ভিডিও। পরের ম্যাচ ইন্ডিয়ার আছে আবার পাকিস্তানের বিরুদ্ধে, যে ম্যাচটার আমি আবার কোনো কভারেজ করব না, বাট পরের যে ম্যাচগুলো আছে ইন্ডিয়ার বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিরুদ্ধে সেগুলো অবশ্যই আমি কভারেজ করব, আপনারা এই চ্যানেলে দেখতে পাবেন। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কি মতামত এই ওমেনের এগেনস্টে ম্যাচটার জন্য, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন। তো এই বলে আমি ভিডিওটা শেষ করছি, ধন্যবাদ।